নমস্কার, ঘড়ি দেখছেন ঠিক রাত ৮টা। মানে আপনি রেডি তো আনবায়াসড কিছু প্রশ্ন শোনার জন্য? আমি পিও আপনার সঙ্গে প্রত্যেক দিনের মতোই। আর আজ আরব সাগরের তীরে শহরের কথাই বলতে হয়। আসলে ফিল্মি শহর তো, তার রাজনীতিও অ্যাবসলিউট ফিল্মি। মহারাষ্ট্রের হাই ড্রামার কথা বলছি। বলিউডের মশালা ছবিকেও হার মানাবে। দিনভর চেষ্টা চালিয়েও মহাবিপদের উদ্ধার পথ খুঁজে পায়নি শিবসেনা। ওদিকে গুয়াহাটিতে ফটো সেশন করে নিজের শক্তি বুঝিয়ে দিচ্ছেন একনাথ শিন্ডে। এবার কি হবে তার একটা পথ বাতলাচ্ছেন পাওয়ার, শরদ পাওয়ার। তিনি পরামর্শ দিচ্ছেন, যদি গদি বাঁচাতে চান, সরকার রাখতে চান, বিদ্রোহী শিন্ডেকে মুখ্যমন্ত্রী বানিয়ে দিন, বলছেন উদ্ধবকে পাওয়ার। কিন্তু বিধানসভার অধিবেশন যিনি ডাকবেন, যিনি ভাঙার ইঙ্গিত দিয়েছিলেন, সেই রাজ্যপাল ভগৎ সিং কেশিয়ারি কোভিড আক্রান্ত হয়ে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি। অর্থাৎ একেবারে জটিল একটা পরিস্থিতিতে এই মুহূর্তে উদ্ধবের সরকার। একনাথ শিন্ডের চালে কি তাহলে সত্যি কিস্তিমাত? ভাঙলেও মচকাতে রাজি নন উদ্ধব ঠাকরে। পাল্টা চালে ভিকটিম কার্ড খেললেন শিবসেনার সুপ্রিমো। বললেন তিনি ইস্তফাপত্র লিখে রেখেছেন, ইস্তফা রেডি, বিধায়করা না চাইলে গদি ছাড়বেন। শহীদ হয়ে সহানুভূতি আদায় করতে চান উদ্ধব, নাকি মেপে ফেলা কৌশলী চালে সময় কিনলেন উদ্ধব? नसेल तर जोपर्यंत मी खुर्ची अडून ठेवले तोपर्यंत काय होणार? काहीच होणार नाही. म्हणून एकदा ठरवूया, तुम्ही या किंवा तिकडनं फोन करा आणि सांगा की तुमचं आम्ही फेसबुक लाईव्ह पाहिलं, चॅनलच्या माध्यमातून पाहिलं, फेसबुकच्या माध्यमातून पाहिलं, आम्हाला तिकडे यायला संकोच वाटतो, पण तुम्ही म्हणालात त्याच्याप्रमाणे तुम्ही आम्हाला नकोत हे स्पष्ट सांगा. मी या क्षणाला मुख्यमंत्रीपद सोडायला तयार आहे. या क्षणाला मी मुख्यमंत्रीपद सोडायला तयार आहे. আসলে কি জানেন তো, মহারাষ্ট্রের এই যে মহাসংকট শিবসেনার কাছে যেন পলাশির যুদ্ধ। আর মির্জাফর, একনাথ শিন্ডে। কিন্তু ফডনবিসদের ছুঁড়ে ফেলে এনসিপি কংগ্রেসের হাত ধরতে তো কোনো দ্বিধা করেননি একদা বিজেপির সঙ্গী। উচ্চাকাঙ্ক্ষী উদ্ধব নিজে তাহলে শিন্ডেকে কেন কাঠগড়ায় তুলছেন? ক্ষমতার শীর্ষ পদের লোভ তো শিন্ডেরও রয়েছে। তাই উদ্ধব সরকারের মন্ত্রীকে পেরে ফেলতে বিন্দুমাত্র অসুবিধা হয়নি পদ্মশিবিরের। শিন্ডে বলছেন পথ বিচ্যুত হয়েছেন উদ্ধব, দাবি করছেন তিনি প্রকৃত শিব সৈনিক। একসময় অটো চালিয়েছেন, বিয়ার বানানোর কারখানাতেও কাজ করেছেন। রাজনীতির মই বেয়ে সেই একনাথ শিন্ডেই আজ উদ্ধব ও ছেলে আদিত্য ঠাকরের পর শিবসেনার সব থেকে ক্ষমতাবান নেতা। উচ্চাকাঙ্ক্ষী শিন্ডের প্যাচে দিশেহারা উদ্ধব ঠাকরে। দলের রাশ যে আলগা হয়েছে, শিবসেনা প্রধান সেটাও হাড়ে হাড়ে টের পেয়েছেন। শ্যামকুল দুই বাঁচাতে প্রয়োজনে বিধানসভা ভেঙে দেওয়ার কথা বলতে হচ্ছে সেনাকে। जब इस प्रकार की स्थिति किसी राज्य में निर्माण होती है तो मैंने देखा है, ये इतिहास है राजनीति कि विधानसभा भंग की जाती है। महाराष्ट्र की स्थिति कुछ ऐसी बनी हुई है। আজই নিজের বাসভবন বর্ষায় দলীয় বিধায়কদের বৈঠকে ডাকেন উদ্ধব ঠাকরে। বৈঠকে গরহাজির হলে সদস্যপদ বাতিলের হুঁশিয়ারিও দেওয়া হয়। তাতেও যে খুব একটা কাজ হয়েছে তা নয়। ফলে আরব সাগরের তীরে রাজনীতিতে যে ঢেউ উঠেছে তা এখনই থিতু হচ্ছে না, এটা স্পষ্ট। আগামী কয়েকদিনও চলবে মহারাষ্ট্রের মহা ড্রামা। আর এই মহা ড্রামার স্ক্রিপ্ট লিখছে যে দল, বিজেপির কথায় আসি। স্ক্রিপ্টের পরতে পরতে রহস্য, পরতে পরতে চমক। মধ্যরাতে সুরাত ছেড়ে গুয়াহাটিতে সদল বলে একনাথ শিন্ডে। শিন্ডের দাবি তার সঙ্গে সমর্থন রয়েছে 46 বিধায়কের, এমনকি কংগ্রেসের কয়েকজনও নাকি হাত মিলিয়েছেন। তাহলে এবার কি হবে? মহা ফাঁপড়ে উদ্ধব সরকার। সাসপেন্স, হাই ড্রামা, চুপচাপ জল মাপছে বিজেপি। সোমবার সুরাত, মঙ্গলবার মধ্যরাতে গুয়াহাটি। নাটকের কেন্দ্রে বিদ্রোহী সেনা বিধায়ক একনাথ শিন্ডে। সেখানে বিজেপি নেতাদের সঙ্গে দেখাও করেন। सभी लोग जो है, हम बाला साहब ठाकरे जी का जो हिंदुत्व है और उनकी जो भूमिका है उसको हम लोग आगे ले जाना चाहते हैं। শক্তি কতটা তা বোঝাতে ফটো সেশনও করেন শিন্ডে। সূত্র বলছে একনাথ শিন্ডের গোসা ভাঙানোর চেষ্টা করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। প্রায় 20 মিনিট ফোনে কথা হয় দুজনের, কিন্তু চিড়ে তাতে ভেজেনি। বরং একে একে শিবসেনার বিধায়করা শিন্ডে বাহিনীতে ভিড়ছেন। শিবসেনার অভিযোগ, বিদ্রোহের নেপথ্যে উস্কানি রয়েছে বিজেপির। बीजेपी के साथ हमने क्यों छोड़ी, सबको मालूम है। एकनाथ शिंदे भी उनमें एक विटनेस है।
দল ভাঙানোর অভিযোগ তুলে রাজনীতির ময়দানে তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের টুইট, অসম যখন বন্যায় ডুবছে তখন বিধায়ক ভাঙানোর অপচেষ্টা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। চার্টার্ড বিমানে গুয়াহাটি উড়ে গেছেন মহারাষ্ট্রের বিজেপি সভাপতিও। এর মধ্যেই খবর রটে মুম্বাই ফিরছেন বিদ্রোহী একনাথ। তবে অন্য এক সূত্র বলছে 8ই জুন পর্যন্ত গুয়াহাটির হোটেল বুক করে রেখেছেন শিন্ডে। আসলে উদ্ধব ঠাকরেকে ল্যাজে খেলাচ্ছেন একনাথ শিন্ডে। ঠাড়ে ঠোড়ে শিবসেনা সুপ্রিমোর ঘাড়েই দায় চাপাচ্ছে শরিক কংগ্রেস এবং এনসিপি। তবে মিডিয়ার সামনে সকলেই বলছেন মহারাষ্ট্র বিকাশ আগাডি এককাট্টা। এদিকে আজ সারা দিন চুপ শরদ পাওয়ার। তবে শুরুতেই আপনাদের বললাম, দিনের শেষে তিনি মুখ খুলেছেন, পরামর্শ দিয়েছেন কাকে? মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে। বলছেন শিন্ডেকে বানিয়ে দিন মুখ্যমন্ত্রী। উদ্ধব কি করবেন তা তো পরে বলবে, কিন্তু রাজনীতির অলিন্দ জানে খেলা ঘোরাতে পারেন পোড় খাওয়া এনসিপি প্রধানই। মোক্ষম সময় কোভিড আক্রান্ত উদ্ধব ঠাকরে, ফলে কেউই সামনাসামনি যেতে পারছেন না শিবসেনা প্রধানের। যেমন আজ সকালে সাক্ষাৎ করতে পারেননি কমলনাথ, তবে ফোনে কথা হয়েছে। মধ্যপ্রদেশের হাতে গরম অভিজ্ঞতা রয়েছে, তাই অপারেশন লোটাসের নানা প্যাচ পয়জার জানেন কমলনাথ। কি হতে চলেছে তাও বুঝতে পারছেন। पैसा और पोस्ट की राजनीति ये हमारे संविधान के खिलवाड़ है, और सब जो आज विरोध कर रहे हैं, मैं उनको एक ही बात कहना चाहता हूं कि कल के बाद परसों भी आता है। সকালে বালা সাহেব ঠাকরের বাড়িতে কংগ্রেস বিধায়কদের নিয়ে বৈঠক করেছেন কমলনাথ। দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠক সেরেছেন শরদ পাওয়ারও। মাস কয়েক ধরেই অম্ল মধুর সম্পর্ক এনসিপি শিবসেনার। পাওয়ার চাইছেন তাদের হাতেই মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দিক উদ্ধব ঠাকরে। শিবসেনার অন্দরে কানাঘুষো তলে তলে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলেছে এনসিপি। সেই সব অভিযোগ উড়িয়ে সবটাই শিবসেনার অভ্যন্তরীণ সংকট বলে মন্তব্য করেছেন পাওয়ার। এবার কি হবে? এই সংকটকালে কি ভূমিকা নেবেন এনসিপি প্রধান? মহারাষ্ট্রের রাজনীতিতে সকলেই জানেন এবং মানেন ঘোলা জলে মাছটা ভালোই ধরতে পারেন শরদ পাওয়ার। সেই জন্যই তো তিনি মারাঠা স্ট্রং ম্যান। এই প্রশ্ন নিশ্চয়ই আপনার মনে আসছে, হঠাৎ এতদিন পর বিজেপি কেন মহারাষ্ট্র দখলের জন্য ঝাঁপিয়ে পড়েছে? কেন এটা হচ্ছে? রাষ্ট্রপতি নির্বাচন অবশ্যই তার একটা ইনস্ট্রুমেন্টাল ফ্যাক্টর। দেশের প্রথম আদিবাসী এবং দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদী মুর্মুর জয় কি নিশ্চিত? বিজেপি কি তা নিশ্চিত করতেই মহারাষ্ট্রে নতুন অঙ্ক কষছে? বিজেপি বলছে মুর্মুর জয় স্রেফ সময়ের অপেক্ষা, আর বিরোধীরা বলছে পিকচার अभी भी বাকি है। এ তো চেনা স্ক্রিপ্ট, কিন্তু বাস্তবের অঙ্ক কি? আসুন দেখাই আপনাদের। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন শুধু সাংসদ আর বিধায়করা, তাও একজনের এক ভোট নয়। জনসংখ্যার ভিত্তিতে অঙ্ক ঠিক হয় ভোটের মূল্য। 4033 জন বিধায়ক আর 776 জন সাংসদের ভোটের মোট মূল্য 10,81,317। জিততে হলে পেতে হবে 50%, মানে 5,40,660। এখন ভোটের মোট মূল্যের 49.1% এনডিএর পক্ষে, ইউপিএর পক্ষে 43.5%। ওড়িশার দ্রৌপদী মুর্মু প্রার্থী, তাই বিজু জনতা দলের ভোট তাঁর পক্ষে যাওয়া মোটামুটি নিশ্চিত। ওয়াইএসআর কংগ্রেস এআইডিএমকে সম্ভবত দ্রৌপদীর পাশেই। দ্রৌপদী ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল, জেএমএমও তাঁকেই ভোট দিতে পারে। সব মিলিয়ে এনডিএ প্রার্থীর পক্ষে প্রায় 57% ভোট। অতীতে রাষ্ট্রপতি নির্বাচনে নিজের জোটের প্রার্থীকে ভোট দেয়নি নীতিশ কুমারের জেডিইউ। এবারও যদি তাই হয় তাতেও অসুবিধা নেই দ্রৌপদী মুর্মুর। সেক্ষেত্রে 54% ভোট নিশ্চিত। পূর্ব ভারতের প্রার্থী দ্রৌপদীর বিরোধিতা করায় নীতিশের পক্ষেও অসুবিধার। মহারাষ্ট্রের বিদ্রোহী শিবসেনা বিধায়কদের ভোট আসতে পারে দ্রৌপদীর পক্ষে। শিরোমণি আকালি দল, বিএসপি, তেলুগু দেশম ভোটদানে অনুপস্থিত থাকতে পারে। এমনকি আদিবাসী প্রার্থী হওয়ায় দ্রৌপদীকেও ভোট দিতে পারে। বিভিন্ন পার্টির আদিবাসী ও মহিলা বিধায়ক বা সাংসদদের ভোট পেতে পারেন দ্রৌপদী। অর্থাৎ দেখা যাচ্ছে আদিবাসী প্রার্থী দিয়ে একদিকে যেমন নির্দিষ্ট রাজনৈতিক বার্তা দিতে পারছে বিজেপি, তেমনি আদিবাসী আবেগে বিরোধীদের ঘরেও ভাঙন ধরাতে পারছে। কেসিআর বা আপকে পাশে পেয়েও বিশেষ লাভ নেই বিরোধী যশবন্তের। রাষ্ট্রপতি নির্বাচন 18 জুলাই, কিন্তু এখনই বলে দেওয়া যায় অসম্ভব কিছু না ঘটলে দেশ পাবে প্রথম আদিবাসী ও দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি। বিরোধী নেতারা আবার রাগ করবেন না প্লিজ। আচ্ছা, বামেদের কি বলবেন বলুন তো? রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে দিল্লিতে গেলেন, সহমত পোষণ করলেন, হ্যাঁ বলে এলেন, আর এখানে উল্টো। আসলে সময়টা একদম ভালো যাচ্ছে না সিপিএম এর।
বিধানসভা ভোটে শূন্য হয়ে যাওয়ার পর সীতারাম ইয়েচুরির সিপিএম মানে সিপিএম কেন্দ্রীয় কমিটি বলেছিল ওই যে বিজেপি আর তৃণমূল এক, ওই বিজেমল থিওরির মাসুল গুনতে হয়েছে। তখনকার সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র তাই বলেছিলেন। বলেছে তো বলেছে, তাকে পাত্তা দিতে বই গেছে মোহাম্মদ সেলিমের সিপিএম এর। কিন্তু এবার কাঁটা রাষ্ট্রপতি ভোট, না পারছে ফেলতে, না পারছে ওগড়াতে। সিপিএম এর ঘরে আগুন লাগিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মমতার ডাকা মিটিংয়ে তারা থাকবেন। সীতারাম ইয়েচুরি জানাতেই রেগে কাঁই মোহাম্মদ সেলিমরা। সীতারাম নাকি কেরলের নেতাদের সঙ্গে কথা বললেও বাংলার নেতাদের সঙ্গে কথাই বলেননি। আলিমুদ্দিনের ফোন গেল একেজি ভবনে। এটা কি ঠিক হলো কমরেড? পরের মিটিংটা শরদ পাওয়ার ডাকায়, তাও একটু শান্তি। তাতে মমতাও গেলেন না, অভিষেককে পাঠালেন। কিন্তু কি কাণ্ড দেখুন, প্রার্থী করা হলো কিনা যশবন্ত সিনহাকে। তিনি তো তৃণমূলের। সেলিমদের গোঁসা হবে বুঝেই ইয়েচুরি সকাল সকাল ডি রাজাকে পাঠান শরদ পাওয়ারের কাছে। তারপরই টুইটারে যশবন্ত সিনহার তৃণমূল ত্যাগ হলো। তো নির্দল প্রার্থী যশবন্তকে আমরা মেনে নিলাম, হলো কোথায়? আরে যশবন্ত যে বিজেমূল, ওকে মানা যায়? এ রাজ্য থেকে কোনো লোকসভা বা বিধানসভা সদস্য নেই, আছে বলতে সবেধন নীলমণি, রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি আবার সেলিমের লাইনের লোক। তিনি ধরি মাছ না ছুঁই পানি বললেন। যশবন্ত সিনহা প্রার্থী হিসেবে যে খুব ভালো প্রার্থী তা নয়, এর থেকে হয়তো যোগ্যতর প্রার্থী বাছাই করতে পারলে ভালো হতো। খানিকটা তেতো গেলার মতো গিলতে হবে আপাতত। যশবন্তের বিরুদ্ধে মুখ খোলা যাবে না, গতরাতে আলিমুদ্দিনকে সমঝে দিয়েছিলেন সীতারামরা। তাও বিকাশ বললেন, সোশ্যাল মিডিয়াতেও রাগ উগড়ে দিচ্ছেন সিপিএম এর সদস্য কর্মীরা। কিন্তু এখন তো সিপিএম এর সবই হয়। অনেকে বলছেন প্রণব মুখোপাধ্যায়কে রাষ্ট্রপতি করার সময়ও সিপিএম এর তর্ক হয়েছিল। তুমুল বিরোধিতা করায় প্রসেনজিৎ বসুদের পার্টি থেকে বের করে দেওয়া হয়। এবারও তেমন কিছু হবে নাকি? কোনো বহিষ্কার, কোনো পদত্যাগ? সে হলে হবে, সে তো সিপিএম এর ব্যাপার। তার চালে সিপিএম এর ঘরে আগুন লাগায় মনে মনে নিশ্চয়ই হাসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে রাষ্ট্রপতি নির্বাচনে কম রঙ্গ, কম তর্ক হচ্ছে না। একটা ছবি দেখাই আপনাদের, খুব পুরনো নয়, দেখুন মনে পড়ে যাবে। मांदलकर साल में विजय गेलेन हमार माननीय मुख्यमंत्री कर हमरे गर्वित है। हमारे बंगाल में ऐसा मुख्यमंत्री है जो हमारे आदिवासी रीति रिवाज कल्चर से इतना माया प्रेम करें। আদিবাসী মহিলাদের সঙ্গে নাচছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ছবি নতুন করে আজ সামনে আনলেন রাজ্যের বিরোধী দলনেতা। আজ টুইট করেছেন এই ছবিটা ট্যাগ করে। কেন দেখুন। এবারের বিজেপি শিবিরের রাষ্ট্রপতি প্রার্থী এক সাঁওতাল মহিলা, দ্রৌপদী মুর্মু। একই মহিলা, তাই পিছিয়ে পড়া সম্প্রদায়ের। তাবড় রাজনীতির সমঝদাররা বলছেন বিজেপির মাস্টার স্ট্রোক। বিজেপি পারে পিছিয়ে পড়াদের সামনে নিয়ে আসতে। টুইটে এই খোঁচাই তো দিলেন শুভেন্দু, মমতার আদিবাসীদের সঙ্গে নাচের ভিডিও পোস্ট করে, তাও আবার হাতে গ্লাভস পরা। এদিকে দ্রৌপদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন তৃণমূলেরই সাংসদ সৌগত রায়। প্রার্থী হিসেবে খুব দুর্বল। একটা রাজ্যের সবচেয়ে বড় পদ ছিল প্রতিমন্ত্রী, পুরমন্ত্রীও কোনো রাজ্যে ছিল, বিএ পাস, স্কুলের টিচার। কি বুঝলেন? পিছিয়ে থাকা সম্প্রদায়ের মহিলা হয়তো দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসার সুযোগ পাবেন। সেন্সিটিভ ও সেন্টিমেন্টাল ইস্যু, ঠোঁট কাটা তো সাফ দেখতে পাচ্ছে। শুভেন্দুর খোঁচার থেকেও মহিলা প্রার্থী নিয়ে প্রশ্ন কি মমতাকে আরো বিড়ম্বনায় ফেলল না? কি বলেন সৌগতবাবু? আরও একটা ছবি দেখাই। এই ছবি দেখে বলতেই হচ্ছে আসা যাওয়া এখন বঙ্গ রাজনীতির অঙ্গ। ঘাস ফুলের শোভন বৈশাখীর নয়া ইনিংস, ক্রিজে নামেননি কেউই এখনো, জাস্ট জল্পনা যা উস্কে দিয়েছেন শোভন আর বৈশাখী নিজেরাই। নবান্নের সারপ্রাইজ ভিজিট, কম করে 1 ঘন্টা কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তারপরও রাজ্য রাজনীতিতে যদি ঝড় না ওঠে, আর কিসে উঠবে বলুন তো? আমার রাজনৈতিক জীবন এবং অন্য কিছু সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রিক। এই কেন্দ্র কিন্তু বদলেও গিয়েছিল। তৃণমূলের অন্যতম সেনাপতি যখন শিবির বদলেই পদ্ম পতাকা হাতে তুলে নিয়েছিলেন, এরপর অনেক জল বয়ে গেছে। বান্ধবী পদ পাননি বলে গোঁসা করে বিজেপির সঙ্গ ছেড়েছেন শোভন চট্টোপাধ্যায়। অনেক দিন তারপর রাজনীতির মঞ্চ থেকে ভ্যানিশ। ফিরলেন এতদিনে, তাও সোজা নবান্নে।
প্রায় 1 ঘন্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক। কি হলো সেখানে? নিজেরা একটু চা খাবো, গল্প করব এবং তার মধ্যে বিভিন্ন ধরনের মতের বিনিময় হবে, বিভিন্ন নির্দেশ, আদেশ, অনুরোধ সব পক্ষে থাকবে। এটাই তো বাঞ্ছনীয়। পাহাড় প্রমাণ দূরত্ব ঘুচল কোন ফর্মুলায় এখনো অজানা, তবে বৈশাখীর কথায় অভিমান গলে জল হয়ে গিয়েছে। আমি দেখলাম ভাই আর দিদির অনেক মিষ্টি মধুর আলোচনা হচ্ছিল, সেগুলো আমি এনজয় করছিলাম। মধ্যিখানে একটা অভিমানের নিশ্চয়ই একটা প্রাচীর তৈরি হয়েছিল, সেই অভিমানের প্রাচীর ভেঙে গেছে। তাহলে কবে ঘর বাপসি? বলেননি শোভন বৈশাখী কেউই, জল্পনা জিয়ে রেখেছেন। তবে সামনে 21শে জুলাই তৃণমূলের কাছে গুরুত্বপূর্ণ দিন, ওই দিনই কি ফেরার পালা? প্রশ্ন থাকছেই। আমি এই মুহূর্তে বলার কেউ নই। অন্যদিকে বিজেপি এ নিয়ে কটাক্ষের মুডে। নতুন বিয়ে করেছেন, তারপর তারা কোথায় হানিমুনে যাবেন না নবান্নতে যাবেন তাদের ব্যাপার। এই গোটা চিত্রনাট্যে আরেক গুরুত্বপূর্ণ নাম রত্না চট্টোপাধ্যায়। কোনো ইন্টারেস্টই আসে না যে শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায় কোথায় কি করছে। এদের জীবন থেকে আমি প্রায় হাজার হাজার কিলোমিটার দূরে। শোভন, রত্না, বৈশাখী যে ত্রিকোণ ভেঙে দিয়েছিল মমতা কাননের বৃত্ত, তিনিও একে আমল দিতে নারাজ। কিন্তু শোভন বৈশাখী তৃণমূলে ফিরলে তো সকলেই এক দল, এক নেত্রী, এক মঞ্চ। সবটা কি সত্যি এত সহজ অঙ্ক? অঙ্ক মোটেই সহজ নয়, বরং জটিল। রাজনীতিতে আসলে জল মাপা সত্যি কঠিন। শোভনের যথেষ্ট শিক্ষা হয়েছে, এটাই কি মনে করছেন তৃণমূল নেত্রী? দক্ষিণ 24 পরগনার রাজনীতি শোভন চট্টোপাধ্যায়ের হাতের তালুর মতো চেনা। সেই পুরনো অভিজ্ঞতাই কাজে লাগাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদি সত্যি ফেরেন শোভন বৈশাখী, তাহলে কেন ফেরাচ্ছে তৃণমূল? এই কারণগুলোর জন্যই তো। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় এখন বেশ বিপাকে, আর এই অবস্থায় বেহালায় যাতে নেতৃত্বের অভাব না হয়, সেটাই কি নিশ্চিত করতে চান মুখ্যমন্ত্রী? কানুনকে নিয়ে দিদির দুর্বলতা রয়েছে, এটাও মত রাজনৈতিক মহলের একাংশের। এই টান টান সাসপেন্স ড্রামা এখানেই শেষ নয় কিন্তু। আমি টোটকাটা স্পষ্ট কথা বলবই। এই তো কিছুদিন আগে এই শোভন বৈশাখী ছিলেন, রাজনীতি ছিল, কিন্তু গলায় কি সুর ছিল মনে আছে? যদি ইলেকশন হতো তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জামানত জব্দ হতো। আসলে গণতান্ত্রিক পদ্ধতিতে যদি ভোট হয়, ঘরে ঘরে পদ্ম, দিদি মনি জব্দ, ঘরে ঘরে পদ্ম, দিদি মনি জব্দ। এই কথাগুলো কানে বাজছে তো আপনারও? এরপর তৃণমূল নেতৃত্বের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চে নিশ্চয়ই উঠবেন বৈশাখী। ভুলতে পারবেন তখন? ভুলে যাবে জনতা? এই প্রশ্ন থাকলো, তবে এরপর অন্য প্রসঙ্গে আপনাদের সামনে আনি। মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। যাত্রাকালে শুভ অশুভ লক্ষণ নিয়ে খনার বচন নিশ্চয়ই শুনেছেন মানিক ভট্টাচার্য। তাই গতকালই গুটি গুটি পায়ে সিঙ্গল বেঞ্চের সামনে হাজিরা দিয়েছেন। এবার পালা সিদ্ধার্থ মজুমদারের। কাল এসএসসি চেয়ারম্যানকে তলব করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা। আদালতের নির্দেশ অমান্য করায় ফের তলব স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে। কাল সকাল 10:30টায় সিদ্ধার্থ মজুমদারকে হাজিরা দিতে হবে কলকাতা হাইকোর্টে। নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। 2016 সালে নবম দশম শ্রেণীর ভূগোল শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। এসএসসির কাছে এই সংক্রান্ত রিপোর্ট চায় আদালত। 7 জুনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল, কিন্তু এসএসসি রিপোর্ট জমা দেয়নি, আর সেই কারণেই সিদ্ধার্থ মজুমদারকে হাজিরা দিতে বলা হয়েছে। কমিশনের আইনজীবী আদালতে জানান, স্কুল সার্ভিস কমিশনের সার্ভার রুম সিবিআই হেফাজতে রয়েছে। এই তথ্য সংগ্রহ করা যাচ্ছে না। তবে কমিশনের যুক্তিতে সন্তুষ্ট হয়নি আদালত। একটার পর একটা নিয়োগ অনিয়মে দুর্নীতি বেআব্রু হয়ে পড়ছে। যোগ্যরা বঞ্চিত, ভরসা তাদের আদালত। এবার উলট পুরাণ দেখাই আপনাদের, বিক্ষোভের উলট পুরাণ। অফলাইন নয় অনলাইন চাই, পরীক্ষা বয়কট করে গেটে তালা মেরে উত্তাল আন্দোলন। চলতি হাওয়ার বিরুদ্ধে এবার গলা চড়ল বিশ্বভারতীতে। তালা ভেঙে ভবনে ঢুকে পরীক্ষা দিলেন পড়ুয়ারা। বললেন, প্রফেশনাল জীবনে অনলাইন পরীক্ষার সার্টিফিকেটের দাম নেই। তাহলে জীবনের সিঁড়ি ভাঙা অঙ্কে কোথাও কি ভুল করছেন আন্দোলনকারীরা? বই খুলে পরীক্ষা দিয়ে ভবিষ্যতের পথে আদৌ এগোনো যাবে? কে বোঝাবে এই নতুন প্রজন্মকে? পড়ুয়াদেরই তো ভাবতে হবে। ঋত্বিক তো সেই কবেই বলে গেছেন, ভাবো ভাবো, ভাবা প্র্যাকটিস করো। অনলাইনে পরীক্ষার দাবিতে লাগাতার বিক্ষোভে উত্তাল বিশ্বভারতীর ক্যাম্পাস। শিক্ষা ভবনের সামনে গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ। সোমবার পরীক্ষা বয়কট করেছিলেন পড়ুয়ারা, কিন্তু আর নয়, এবার পাল্টা রুখে দাঁড়ালেন পড়ুয়ারাই।
তারা পরীক্ষা দিতে চান। ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টে দুপক্ষের হাতাহাতি বাঁধে, তালা ভেঙে পরীক্ষা দিতে ঢোকেন পড়ুয়ারা। প্রফেশনাল কোর্স ইন্টার্নশিপের জন্য আছে, অনেকের প্লেসমেন্ট হয়ে গেছে, যাদের 1 তারিখ থেকে জয়েনিং আছে, তো এক্সাম এক্সটেন্ড করা যাবে না। তো আমরা সবাই চাই যে এটা অফলাইনে হোক। 3টে সেমিস্টারটা অনলাইনে তো দিয়ে গেলেন, তাহলে তো আমাদের সার্টিফিকেটের তো কোনো ভ্যালু থাকবে না। সো আমরা চাইছি যে আমাদের যাতে অফলাইনে এক্সাম যাতে হয়। একই ছবি পদ্মা ভবনে ইতিহাস বিভাগেও, সেখানেও পড়ুয়ারা পরীক্ষা দিয়েছেন। পরীক্ষার্থীরা স্পষ্ট বলছেন, অনলাইন পরীক্ষা সার্টিফিকেটের পেশাক্ষেত্রে যথেষ্ট মান্যতা নেই। বাস্তবটা বুঝেছেন পড়ুয়ারা। গাজোয়ারি আন্দোলনের বিরুদ্ধে প্রতিবাদ উঠেছে পড়ুয়াদের মধ্যেই। বিতর্ক হোক, সুষ্ঠু বিতর্কই তো নতুন ভাবনার পথ দেখায়। নিয়োগ দুর্নীতি নিয়ে যাবতীয় নজর হয় আদালতে, নয়তো রাজপথে। আজও জায়গায় জায়গায় টেট দুর্নীতির প্রতিবাদ। হাজরা মোড়ে ক্ষোভে বিক্ষোভে তুমুল উত্তেজনা। মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়ার চেষ্টা করতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আর তারপর টেনে হিঁচড়ে ভাবী শিক্ষকদের ভ্যানে তোলে পুলিশ। একই ছবি বিধাননগরের করুণাময়ীতেও। দেখাবো সেই ছবি। মেট্রো স্টেশনের ভিতর থেকে জমায়েত করে বাইরে বেরোনোর চেষ্টা চাকরি প্রার্থীদের, আর এরপরই পুলিশের সঙ্গে বচসা, হাতাহাতি। তারপর সেই এক কায়দা টেনে হিঁচড়ে বিক্ষোভ ঠেকালো পুলিশ। যোগ্য প্রার্থীরাই তো চাকরি চেয়ে রাজপথে নামছেন। সহানুভূতির সঙ্গে কি বিষয়টা সামলানো যেত না? নিয়োগে দুর্নীতি যখন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আদালত, তখন ভাবী শিক্ষকদের সঙ্গে এই ব্যবহার আদৌ কাম্য? এবার আসি রাহুলের কথায়। কংগ্রেসের সময়টা আসলে ভালো যাচ্ছে না একেবারেই। সোনিয়া অসুস্থ, রাহুল তো ইডি দফতর থেকে বেরোতে না বেরোতেই ফের ডাক। তাই নিয়ে গলা চড়াতে না চড়াতেই কংগ্রেসের সামনে নতুন ইস্যু, অগ্নিপথ। এখন তো টেনে টুনে গড়া সরকারটাও মহারাষ্ট্র থেকে যাওয়ার পথে। হাত ভরসা করতে পারছে না জোট সঙ্গীদের ওপর। রাহুল নিয়ে গলা ফাটাবে না অগ্নিপথ নিয়ে রাজনীতির ময়দান কাঁপাবে, ঠিক করতে না করতেই মহাসংকটে আরব সাগরের তীরের রাজ্য। কি করবে কংগ্রেস? বকটুই জ্বলুক, নির্দেশ ছিল আনারুলের। সিবিআই চার্জশিটে বলা হলো এমনটাই। ঘটনার 2 দিন পর আমরা বলেছিলাম, TV9 বাংলায় প্রথম বলেছিল আনারুলই মেইন কালপ্রিট। মনে আছে নিশ্চয়ই আপনাদের। পরে যার দিকে আঙুল তোলেন খোদ মুখ্যমন্ত্রী, গ্রেফতারের নির্দেশ দেন ওখানে দাঁড়িয়ে। আর এবার 3 মাস পর সিবিআই এর চার্জশিটেও সেই আনারুলেই নাটের গুরু বলে প্রমাণিত। বকটুই কাণ্ডে প্ররোচনা দিয়েছিলেন তৃণমূল নেতা আনারুল হোসেন। আদালতে জমা দেওয়া চার্জশিটে এই দাবি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত সোমবার রামপুরহাট আদালতে প্রথম চার্জশিট পেশ করে সিবিআই। তারই বেশ কিছু পয়েন্ট সামনে এসেছে, যা চাঞ্চল্য আরও বাড়িয়েছে। আনারুলি গণহত্যার কারিগর, চার্জশিটে স্পষ্ট করেছে সিবিআই। ভাদু শেখকে খুনের পর আনারুলি বিক্ষুব্ধ জনতাকে উস্কে প্রতিশোধ নেওয়ার ডাক দিয়েছিল। তারপরই বোমা, লাঠি, পেট্রোল নিয়ে ঝাঁপিয়ে পড়ে একদল। গ্রামে যখন একের পর এক বাড়িতে আগুন জ্বালানো হচ্ছে, বোমাবাজি হচ্ছে, তখন বকটুই গ্রাম থেকে একজন ফোনও করে আনারুলকে। আনারুল তাকে ফোনে বলেন, ভাদু খুনের প্রতিশোধ নেওয়া হচ্ছে, পুলিশ যাবে না। বলেছিল আনারুলি। এই তথ্য চার্জশিটে দিয়েছে সিবিআই। দমকলের ভূমিকা নিয়েও সিবিআই এর চার্জশিটের সামনে এসেছে বিস্ফোরক তথ্য। আগুন না নিভিয়েই রাত 12:30টায় ফিরে গিয়েছিল দমকল। ফের আসে পরদিন ভোরে, উল্লেখ রয়েছে চার্জশিটে। গত 21শে মার্চ বর্ষাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ খুনের পর সেখানে একের পর এক বাড়িতে আগুন লাগানো হয়। জীবন্ত পুড়ে মৃত্যু হয় 10 জনের। ঠোঁট কাটা এইভাবেই আনবায়াসড প্রশ্ন আপনাদের সামনে রাখবে সোম থেকে শুক্র রাত 8টায়। সঙ্গে থাকুন TV9 বাংলা। দেখা হচ্ছে আগামীকাল রাত 8টায়।